আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে? 7 নম্বর অঙ্কের প্রশ্নের 1 এবং 2 হচ্ছিল কি খ এবং গ রিলেটেড, কিন্তু ক রিলেটেড না। ঠিক আছে, তার মানে কি এই ক বলতেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 150 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, চাপের দৈর্ঘ্য নির্ণয় করার একটা সূত্র আমরা অলরেডি জানি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি। এই যে আমরা একটা বৃত্ত আঁকাইলাম। এই বৃত্তের কি বলতেছে? বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, যারা চাপের দৈর্ঘ্যের সূত্র জানে, সরাসরি চাপের সূত্রের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্যের যে সূত্র সেটা অ্যাপ্লাই করে কি করতে পারে, সে সমাধান করতে পারে। আমি একটু ডিটেলস আলোচনা করতেছি। তার মানে কি বল, চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমে কি করলাম, একটা বৃত্ত আঁকাইলাম। আঁকানোর পরে আমরা এইখানে ধরলাম এটা বৃত্তের কেন্দ্র থেকে এইখানে পরিধিকে স্পর্শ করে, তাহলে এটা কি হলো, একটা ব্যাসার্ধ হলো। আমি জানি যে দুইটা ব্যাসার্ধ যখন আমি আঁকাবো, বৃত্তের কেন্দ্র থেকে দুইটা ব্যাসার্ধ আমি আঁকাবো, আঁকানোর পরে এইখানে যতটুকু দৈর্ঘ্য হচ্ছে এইটাকে বলা হচ্ছে কি বৃত্তাংশের দৈর্ঘ্য অথবা কি চাপের দৈর্ঘ্য। আচ্ছা, আর এইখানে দুইটা ব্যাসার্ধ কেন্দ্রে যে স্পর্শ করছে আর এখানে কি কোণ উৎপন্ন করছে, এখানে আমার অবশ্যই একটা থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, আর এখানে কি বলতেছে, বৃত্তের ব্যাস। যদিও বৃত্তের ব্যাস আছে, আমি খুব সহজে কি বৃত্তের ব্যাস থেকে ব্যাসার্ধের মানটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে কি থিটা ইকুয়াল 60 ডিগ্রি এবং বৃত্তের ব্যাস, আচ্ছা বৃত্তের ব্যাস ডি, ডি ইকুয়াল হচ্ছে হলো 150 সেন্টিমিটার। তাহলে এখানে কি দরকার, আমার ব্যাসার্ধ দরকার। আচ্ছা, ব্যাসার্ধ ডি এর পরিবর্তে কি লিখতে পারি, 2r, 2r ইকুয়াল 150। তাহলে আর ইকুয়াল কত? আর ইকুয়াল হচ্ছে হলো 150 ডিভাইডেড 2। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে হলো 75 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি কিসে মান পাইলাম? এখানে অলরেডি আমার থিটার মান আছে, আমি আর এর মান পাইলাম। ঠিক আছে, এখন আমার কি চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র চাইছে, বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে আমরা জানি, আচ্ছা আমরা কি জানি যে ছোট হাতের এস ইকুয়াল 2πr। তার মানে কি, এটা হলো কি বৃত্তাংশের দৈর্ঘ্য আর সম্পূর্ণ হচ্ছে কি বৃত্তের পরিধি সমান সমান এটা কত, থিটা ডিগ্রি কোণ। তাহলে আমি কি লিখতে পারি, থিটা ডিভাইডেড, আর এই ফুলটা কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি। এই যে 360 ডিগ্রি, এটা হলো আমার কি মেন সূত্র। তাহলে আমার কিসের মান বের করতে হবে, এস এর মান। তাহলে আমি এসটাকে শুধু বামে রাখলাম, তাহলে থিটা ডিভাইডেড 360 গুণন, এইটা নিচে আছে ওই পাশে গেলে গুণ হয়, তাহলে 2πr। তাহলে থিটার মান কত, থিটার মান হচ্ছে হলো 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, 360 গুণন 2 গুণন পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান কত, আর এর মান হচ্ছিল 75। তাহলে 75। এখন কি করব, আমি ক্যালকুলেশন করব। তাহলে উত্তর হচ্ছিল 78.54 সেন্টিমিটার। এটা এটা হচ্ছে কি ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হয়, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে কি হাফ ইন্টু d1 d2, অর্থাৎ দুইটা কর্ণের গুণফল লাগবে। এখন দেখা যায় এই দুইটা কর্ণের গুণফল অথবা কোনো কিছু মান দেওয়া আছে কিনা, যেখান থেকে আমরা কি করতে পারি, সহজে দুইটা কর্ণের মান বের করতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে কি উপরে লেখা আছে যে একটি রম্বসের পরিসীমা 200 সেন্টিমিটার এবং একটি কর্ণ
80 সেন্টিমিটার। তার মানে কি আছে, একটি রম্বসের আমার পরিসীমা দেওয়া আছে এবং সাথে কি আছে, একটি কর্ণের মান দেওয়া আছে। তাইলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি চিত্রটা আঁকানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমি একটা রম্বস আঁকাই। আর আমি খুব ভালো করে জানি রম্বসের 4টা বাহুর মান কি সমান। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এ বি সি ডি। তাহলে এইটা এখানে কি বলতেছে, আমি 4টা বাহুর মানে কি সমান। আচ্ছা, তারপরে কি বলতেছে, রম্বসের 2টা কি থাকে, 2টা কর্ণ থাকে। এই হলো 2টা কর্ণ, এবং 2টা কর্ণ কোথায় মিলিত হয়, মিলিত হয় একটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে রম্বসের পরিসীমা, আচ্ছা রম্বসের পরিসীমা, আচ্ছা রম্বসের পরিসীমা কত, 200 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে রম্বসের এক বাহুর মান কত, আমি জানি রম্বসের পরিসীমা মানে কি, রম্বসের 4টা বাহুর যোগফল হচ্ছে হলো পরিসীমা। তাহলে আর যেহেতু রম্বসের 4টা বাহুর মানই সমান, তাহলে আমি কি লিখতে পারি যে রম্বসের এক বাহুর মান, এক বাহুর মান কত হবে, অবশ্যই 200/4 সেন্টিমিটার। তাহলে কত আসতেছে, 50 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি এটা 50, এটা 50, এটা 50, এটা 50। আচ্ছা, তারপরে কি বলতেছে, একটি কর্ণ 80 সেন্টিমিটার। আচ্ছা, একটি কর্ণের মান 80 সেন্টিমিটার। আচ্ছা, কর্ণ যেহেতু দেওয়া আছে, কর্ণর একটা বড় কর্ণ একটা ছোট কর্ণ, এখন এই 80 এইটা বড় কর্ণের মান না ছোট কর্ণের মান সেটা আমি জানতেছি না। তাহলে আপাতত আমরা কি করব, যে কোনো একটা কর্ণের মান আমরা ধরে নিই। বিডি, এই যে বিডি সমান সমান কত, 80 সেন্টিমিটার। আচ্ছা, বিডি যদি 80 সেন্টিমিটার হয়, আমরা এটা ভালো করে জানি 2টা কর্ণ যখন পরস্পর মিলিত হবে তখন এই ও এই যে বড় কর্ণের মান 2টা কি সমানভাবে বিভক্ত হয়। তার মানে আমি কি বলতে পারি, ওডি ওডি সমান সমান ওবি ইকুয়াল, আমি বলতে পারি হলো 40 সেন্টিমিটার, তাই না? তাহলে 40 সেন্টিমিটার বলতে পারি, তাহলে আমি কি এখানে বলতে পারি এটা হলো 40 সেন্টিমিটার, এটাও 40 সেন্টিমিটার। আচ্ছা, আর এটা আমরা ভালো করে জানি যে রম্বসের 2টা কর্ণ যখন মিলিত হয় তখন এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানেও কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া মানে কি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া মানে অবশ্যই এটা পিথাগোরাসের সূত্রকে সে ফলো করবে। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের সূত্র যদি সে ফলো করে, তাহলে জানি 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে কি বলা হয়, অতিভুজ। আর থাকে কি লম্ব এবং ভূমি, যেহেতু দুই পাশে 2টা কোণ নাই, কোণের সাপেক্ষে আমি কি বলতে পারি, লম্ব এবং ভূমিটা আমি নির্ধারণ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এইটাকে লম্ব অথবা এইটাকে ভূমি বলতে পারতেছি না, কিন্তু যেহেতু কোণের মান দেওয়া নাই সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে ভূমি আর যে কোনো একটাকে আমি লম্ব ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা জানি, আমরা জানি। আচ্ছা, এখন একটা জিনিস, এই যে রম্বসের পরিসীমা আর রম্বসের এক বাহুর মান লেখার পর আমি এইখানে যে এতটুকু লিখলাম না, বিডি ইকুয়াল হচ্ছিল 80 সেন্টিমিটার, ওডি ইকুয়াল ওবি ইকুয়াল 40 সেন্টিমিটার, এই কথাটা তুমি কি এখানেও লিখতে পারো। ঠিক আছে, তারপরে কি লিখলাম, আমরা জানি পিথাগোরাসের সূত্র কি বলে, পিথাগোরাসের সূত্র বলে অতিভুজ স্কোয়ার, অতিভুজটা কোনটা, এই যে এডি স্কোয়ার। আচ্ছা, অতিভুজ স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যেহেতু আমরা কি ভূমি এবং ভূমি এবং লম্ব লিখতেছি না, আমরা কি লিখে সরাসরি মানটা বসাচ্ছি। তাহলে কি ও এ স্কোয়ার বসাতে পারি, এই যে ও এ স্কোয়ার যোগ ও ডি স্কোয়ার, ও ডি স্কোয়ার। আচ্ছা,
এখন যদি বসাই তাহলে দেখা যাচ্ছে আমার কার মান দেওয়া আছে, ওডি এর মান দেওয়া আছে। ওডি এর মান যদি দেওয়া থাকে আমি টেবিলে লিখলাম যে ও এ স্কোয়ার ইকুয়াল এ ডি স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার। তাহলে এ ডি এর মান কত, এ ডি এর মান হচ্ছে হলো 50 হোল স্কোয়ার মাইনাস ও ডি এর মান কত, ও ডি এর মান হচ্ছে 40, এই যে 40 স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে 2500 মাইনাস 1600। তাহলে এখন বিয়োগ করলে কত আসে, 4 ওই থেকে 5 900, 900। তাহলে ও এ স্কোয়ার ওই পাশে গেলে কি হয় রুট, তাহলে কত আসতেছে ও এ ইকুয়াল 30, তো 30 সেন্টিমিটার। তাহলে আমি খুব সহজে বলতে পারি ও এ যদি 30 হয় তাহলে ও সিও কত হবে, ও সিও 30 হবে। এই কথাটা আমি এখানে লিখলাম যে এসি, তাহলে এসি ইকুয়াল ও এ যোগ ও সি। আচ্ছা, আর যদি মনে করো উপর লিখতে চাও যে ও এ ইকুয়াল ও সি ইকুয়াল 30 সেন্টিমিটার, লিখলে লিখতে পারো, কোনো সমস্যা নাই, লিখলেই বরং ভালো। তাহলে ও এর মান হচ্ছে হলো 30, ও সি এর মান হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে কত আসতেছে 60 সেন্টিমিটার। আচ্ছা, এখন কি চাইছে আমার, তাহলে আমি কি একটা কর্ণের মান পাইছি এবং আরেকটা কর্ণের মান আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে আমাকে কি বলছে, রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ডি ওয়ান ডি টু। তাহলে হাফ বলুন ডি ওয়ান যেটাই খুশি ধরো, আমি ধরলাম 40, 40 না 80, 80 গুণন 60, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত আসে, এখানে 40, তাহলে 2400 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত, 2400 বর্গ সেন্টিমিটার। এখন আসলে আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কে বলতেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করব, তাহলে ভালো কথা, তাহলে সমবাহু ত্রিভুজে কিছু মান থাকা লাগবে। কি বলতেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল 25 বর্গমিটার বেড়ে যায়। এইটুকু মান আমার দেওয়া আছে। এখান থেকে আমাকে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, আমরা ক্লাস 5, 6, 7, 8 সবসময় পড়ে আসছি কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ওই কথাটাই লিখি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই কথাটা আমরা আগে প্রথমে লেখার চেষ্টা করি। তাহলে লিখি যে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে, আগে উচ্চতার মানটা বের করতে হবে। তাহলে আমি একটু কথাটা ঘোরাই লিখলাম, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান সমান কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে উচ্চতা যেহেতু বাড়ি করতে হবে, তাহলে উচ্চতাকে কোথায় রাখবো, হাতের বাম সাইডে। তাহলে কি আসতেছে, তাহলে 2 গুণন ক্ষেত্রফল, আর এখানে ভূমি গুণ ওই অবস্থায় এখানে কি হয় ভাগ। তাহলে এই কথা একটু এভাবে লিখলাম যে ভাগ হলো ভূমি। তার মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কিসে কিসে মান বের করতে হবে, ক্ষেত্রফল এবং ভূমির মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন
ভূমির মান কি? সমবাহু ত্রিভুজের ভূমি আমি খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান যেহেতু সমান, তারপর প্রত্যেকটাকে আমি যে কোনো তিনটা বাহুর যে কোনো একটা বাহুকে ভূমি ধরলেও আমার কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে কি ভূমি ঠিক, কিন্তু আমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটা বের করব কিভাবে? আমাকে যে ক্লুটা দিছে এখান থেকে আমাকে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা হলো আমার ফরম্যাটে আমি পড়াচ্ছি। এই অঙ্কটা নানাভাবে করা যায়, আরেকটা ফরম্যাটও করা যায়, যে যেভাবে খুশি করতে পারে। তবে আমি সাধারণত স্টুডেন্টদের যেভাবে পড়াই আমি ঠিক সেইভাবেই করানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে কি বলতে চাই, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলো। তাহলে এই অঙ্কটা দেখা যাচ্ছে কি আমার 16.1-এর যে একটা অঙ্ক আছে 5 নাম্বার অঙ্ক, সেই অঙ্কের সাথে কি মিলে যাচ্ছে। তাহলে ওই অঙ্ক যে ফরম্যাট, আমার ওই অঙ্কের যে ফরম্যাটে আমরা কি করতাম, একটা বাহুর মান পেতাম, এখানে আমাকে ঠিক সেমভাবে সমবাহু ত্রিভুজের মানটা, সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান আমাকে বের করতে হবে। বের করলে অঙ্ক আমার প্রায় শেষের দিকে। তাহলে লিখতে পারি যে মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছিল a মিটার। তাহলে এবং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3/4a², √3/4a² বর্গ মিটার এবং ক্ষেত্রফল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজকে কি করছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়াইছে। তার মানে আমার যে সমবাহু ত্রিভুজটা আছে, এই একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকাইলাম। এখন এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কত করে বাড়াইছে? 5 মিটার করে বাড়াইছে। 5 মিটার করে বাড়ানোর ফলে কি ক্ষেত্রফল এত বর্গমিটার, 25√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে এই হলো আমার বর্ধিত নতুন সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সেই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি কি লিখতে পারি যে 5 মিটার, আচ্ছা 5 মিটার বাড়ানোর ফলে এক বাহুর দৈর্ঘ্য হয় a+5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল √3/4a+5² বর্গ মিটার। আচ্ছা, তার মানে কি আমি পাইলাম, একটা হলো কি এইটার ক্ষেত্রফল হচ্ছিল √3/4a², আর এই নতুন যে বর্ধিত যে সমবাহু ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল কত? √3/4e+5²। আচ্ছা, আর এখানে কি বলছে, এই যে ক্ষেত্রফল বেড়ে যায়, তার মানে কি এই যে ক্ষেত্রফলটা আমার কি বেড়ে গেছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রশ্ন মতে, আমি কিভাবে লিখতে পারি যে এইটা হলো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না, এইটা লিখতে পারি √3/4a²। আচ্ছা, আর এই যে এইটুকু কি ক্ষেত্রফল না, এই ক্ষেত্রকে বেড়ে গেছে না, সেই বেড়ে যাওয়ার পরিমাণটা কত? 25√3, এই যে প্লাস 25√3, এই যে বেড়ে গেল, তাহলে সমগ্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অথবা বলতে হবে নতুন যে সমবাহু ত্রিভুজ যেটা বেড়ে গেছে সেইটার ক্ষেত্রফল কত? সেটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, এতে √3/4a+5² ঠিক আছে। তার মানে কি
এটা হলো আগের ক্ষেত্রফল, কতটুকু বাড়ছে এই দুইটা যোগ করলে কি বর্ধিত যে সহু ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি পাই। আচ্ছা, এইটাকে আমরা এখন এভাবে লিখতে পারি, যেটা সাধারণত কি বইতে আসে বা সমাধানে আমরা পাই, সেটা এইরকম যে √3/4 a প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল 25√3। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব এখন, এখান থেকে আমরা √3/4 এটা কমন নিলে কি আসতেছে a প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান 25√3। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করবো এখন একটু গুণ করে নিই। আচ্ছা, এইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি আসতেছে 25√3 ডিভাইডেড এই √3 নিচে আসতেছে আর 4টা কি উপরে আসতেছে। আচ্ছা, তাহলে এটা বাদ, তাহলে এটা কি থাকছে, এটাকে গুণ করি, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 সূত্রের a সূত্রের b প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার, এই যে এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে কাটাকাটি, তাহলে থাকলো কত 10 এ, এই যে 10 এ প্লাস 25 সমান সমান, আর এখানে কি কি কাটাকাটি যাচ্ছে √3 কাটাতে 25 আর 4 গুণ করলে হয় 100। এই যে এখানে হলো আমার 100, তাহলে a ইকুয়াল কত, আচ্ছা 10a লিখলাম, 10a ইকুয়াল 100 মাইনাস 25, তাহলে a ইকুয়াল কত আসতেছে, a ইকুয়াল আসতেছে 75/10, তাহলে এর মান কত, এর মান হচ্ছিল 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এর মানে পেয়ে গেছি আমি। আচ্ছা, এ মানে কি, এ মানে বোঝাচ্ছে এইটার মানও 7.5, এইটার মানও 7.5, এটার মানও 7.5, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা যে তিনটা যে বাহু সেই তিনটা বাহুর মান সেম, অর্থাৎ ভূমি আমি যেইটা খুশি এটা আমি ধরতে পারি। আচ্ছা, এর মান পাইলাম, এখন আমার কিসের মান দরকার, ক্ষেত্রফলের মান দরকার। আচ্ছা, ক্ষেত্রফলের মানটা আমি পাবো কি করে, দেখো এই ক্ষেত্রফলের মানটা আমি এভাবে নিতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, √3/4 a স্কোয়ার বর্গ একক। তাহলে √3/4 বসাই, √3/4 গুণন 7.5 হোল স্কোয়ার। এখন আমি কি করবো, ক্যালকুলেশন করলেই আমার কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা চলে আসতেছে 24.36 বর্গ বর্গ কি মিটার। আচ্ছা, বর্গ মিটার। আচ্ছা, এটা পাইলাম, তাহলে ক্ষেত্রফলের মান যদি পাই তাহলে আমরা এখানে খুব কি সহজেই বসাইতে পারি যে 2 গুণন 24.36 আর ভূমি মান কত 7.5, ক্যালকুলেশন করলেই কি আমার উচ্চতা মানটা চলে আসতেছে 6.5 মিটার। তাহলে কি এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার মান 6.50 মিটার, এটাই কি উত্তর।